তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এর আগে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তো এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা দেখব। তো অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আমাদের কোনো ম্যাথমেটিক্স প্রবলেম সলিউশন করতে হয় না, অর্থাৎ গাণিতিক কোনো প্রবলেম এটা থেকে আসে না। এখানে শুধু আমরা সূত্রটা মনে রাখবো, ক নাম্বারে যদি কখনো আসে তাহলে এই সূত্রটা লিখে দেবে। দেখো, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সক্ষম এমন যন্ত্র, আসলে এখানে এমন যন্ত্র হবে, এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। এটা হচ্ছে কার্নোর বিবৃতি। তো কথা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ অনুসারে বিভিন্ন রকম হয়। তো এখানে আমি যেটা লিখে দিয়েছি এটা হচ্ছে কার্নোর বিবৃতি, এটা মনে রাখবা। তার কথা অনুসারে যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে তুমি যদি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে চাও, তো এমন যন্ত্র আবিষ্কার করা এখনো সম্ভব হয়নি। অর্থাৎ তুমি যদি ধরো কোন একটা যন্ত্রে 100 জুল তাপ শক্তি দিলা, তাহলে তুমি সেখান থেকে 100 জুল কাজ কিন্তু পাবা না, কাজ কিন্তু কম পাবা। অ্যাকচুয়ালি এটাই কিন্তু হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, অর্থাৎ টোটাল এনার্জিটা, অর্থাৎ টোটাল তাপ শক্তিটা মেকানিক্যাল এনার্জিতে তুমি কনভার্ট করতে পারবা না। এরপর খেয়াল করো, এরপর আমরা লক্ষ্য করব প্রত্যাবর্তী প্রক্রিয়া জিনিসটা আসলে কি। তো এই ডিফিনেশনটা বোর্ড পরীক্ষা অনেকবার আসে, কতে দেয়, এই সংখ্যাটা তোমরা ভালোভাবে পড়ে রাখবে। দেখো, যে প্রক্রিয়া সম্মুখ ও বিপরীত উভয় দিকে প্রত্যাবর্তন করতে পারে, প্রতি স্তরে তাপ শক্তি ও কাজের ফলাফল সমান ও বিপরীত হলে তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়া সম্মুখ দিকে অর্থাৎ সামনের দিকেও যেতে পারবে এবং সেটা পশ্চাৎ অর্থাৎ পেছনের দিকে অগ্রসর হতে পারবে এবং প্রতি স্তরে তাপ শক্তি এবং কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো এটা একটা বরফখণ্ড অর্থাৎ আইস বার। তো এই বরফখণ্ডে তুমি যদি তাপ দাও, ধরো এই বরফখণ্ডে তুমি তাপ দিলা, ধরো এখানে 500 জুল তাপ দিলাম, তাহলে এই বরফখণ্ড কিন্তু গলে এখানে কিন্তু পানিতে কনভার্ট হয়ে যাবে। একটু লক্ষ্য করো, এই বরফখণ্ড গলে এখানে কিন্তু পানি হয়ে যাবে, তো তুমি এখানে কিন্তু ওয়াটার পাবা, অর্থাৎ পানি হয়ে যাবে। এখন তুমি যদি এই পানি থেকে ঠিক এই সমপরিমাণ 500 জুল তাপ সরিয়ে নিতে পারো, তাহলে এটা কিন্তু আবার বরফে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু কথা হচ্ছে, তাহলে আমি এখান থেকে কিন্তু এটা যোগ করলাম, পরবর্তীতে সরিয়ে নিলাম, তার মানে তাপ কিন্তু রিমুভ করলাম 500 জুল। তাহলে এখানে দেখো এই জিনিসটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা আরো বলতে পারি, ধরো একটা স্প্রিং, দেখো ধরো এটা একটা স্প্রিং, এই স্প্রিং এ যদি তুমি বল প্রয়োগ করো, তাহলে এই স্প্রিংটা কিন্তু কি হবে বলতো, এই স্প্রিংটা কিন্তু এভাবে প্রসারিত হয়ে যাবে। কিন্তু তুমি যদি বল অপসারিত করো, স্প্রিংটা কিন্তু ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো দেখো, প্রসারিত করতে তুমি যতটুকু কাজ করবা, বল অপসারণ করলে স্প্রিংটা ঠিক তোমার সমপরিমাণ বলের বিপরীতে বল প্রয়োগ করে স্প্রিংটা কিন্তু ঠিক তার পূর্বের অবস্থায় ব্যাক করবে। এর ফলে কি হবে, তুমি যতটুকু কাজ করলে স্প্রিংটাকে প্রসারিত করে ঠিক উল্টা স্প্রিং তোমার ওই কাজের বিপরীতে কাজ করবে। এই জন্য বলা হয় প্রতি স্তরে তাপ শক্তি এবং কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়। তো তোমরা এই সংজ্ঞাটা একটু মনে রাখবে, এই সংজ্ঞাটা বোর্ড পরীক্ষাতে আসে। এরপর খেয়াল করো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অর্থাৎ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া জিনিসটা আসলে কি। দেখো, যে প্রক্রিয়া সম্মুখ ও বিপরীত উভয় দিকে প্রত্যাবর্তন করতে পারে না, প্রতি স্তরে তাপ শক্তি ও কাজের ফলাফল সমান ও বিপরীত না হলে তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। তার মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়াটা সম্মুখ এবং বিপরীত উভয় দিকে প্রত্যাবর্তন করতে পারবে না, এটা যে কোনো একদিকে যাবে। যেমন ধরো ঘর্ষণের ফলে কিন্তু তাপ উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে এটা যদি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কারণ তুমি এখান থেকে কিন্তু তাপ উৎপন্ন হলো, এটাকে কিন্তু কোনোভাবে তুমি আবার তাপ সরায় আবার এটাকে তাপ উৎপন্ন এভাবে কিন্তু করতে পারবা না। এটা মনে রাখবা, এটা বোর্ড পরীক্ষা সিকিউতে ক নাম্বারে দেয়, তো সংখ্যাটা মনে রাখবে আর কি।